আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। গত কয়েক মাস ধরে চেষ্টা চলছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরার, কিন্তু বারবার স্থান পরিবর্তনের কারণে সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যশোরে। চট্টগ্রামে আনার পর ব্রিফিংয়ে পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে সাক্ষাৎ করতেই ভারতে পালাচ্ছিল ইমন। তার কাছে মিলেছে দেশটির আধার কার্ড। গ্রেফতার 4 সহযোগী সহ ইমনকে পাঠানো হয়েছে কারাগারে। 2024 সালের 5 আগস্টের পর থেকে গেল 2 বছরে একের পর এক হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে চট্টগ্রামের জেলা ও মহানগরে ত্রাস সৃষ্টি করে আলোচনায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। যশোরে গ্রেপ্তার পর সহযোগী সহ বৃহস্পতিবার তাকে আনা হয় চট্টগ্রামে। দীর্ঘদিন ধরে চেষ্টা হলেও ঘন ঘন স্থান পরিবর্তন ও আত্মগোপনের কারণে তাকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেল 13 জুন রাউজানে পাহাড়তলী এলাকায় আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় ধামা ইলিয়াসকে গ্রেপ্তারের পর মূলত তার পুরো নেটওয়ার্কের খোঁজ পায় পুলিশ। তারই সূত্র ধরে শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে সফল হয় তারা। এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই, এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। চট্টগ্রাম যশোরে যাওয়ার আগেও প্রতিমধ্যে কয়েকটি স্থানে তাকে গ্রেপ্তারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বারবারই গাড়ি পরিবর্তন সহ নানা কারণে ফসকে যায়। তবে সবশেষ আটকে যায় পুলিশের জালে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে আলোচনা করে যশোর হয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা ছিল ইমনের। তার কাছে ভারতীয় আধার কার্ডও থাকার প্রমাণ পায় পুলিশ। পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীতে আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সেখানে অভিযান চালালেও 2 তলা থেকে ডোবায় লাফ দিয়ে পালিয়ে যায় রায়হান। শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে। পুলিশের দাবি, ইমনের দেয়া তথ্য মতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 2টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। তবে তাকে রিমান্ডে এনে বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর কথা জানায় পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। গ্রামের কৃষকের সন্তান থেকে নগরের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের উত্থান যেন সিনেমার কাহিনীর মতোই। প্রথমে ছোটখাটো অপরাধে হাত পাকিয়ে যে হয়ে ওঠে অপরাধ জগতের অধিপতি। প্রথম দেখায় বেশভূষা কিংবা চালচলনে কারোরই মনে হবে না কতটা ভয়ঙ্কর এক চরিত্র ডেভিড ইমন, যার নিয়ন্ত্রণে চট্টগ্রামের অপরাধ জগতের বড় একটা অংশ। নিজেকে উপস্থাপনের জন্য কখনো মডেল স্টাইলে ভিডিও, কখনো নেশার গ্লাস হাতে ফটো সেশন, যার সবটাই ছিল নিজের অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্তিতে ফেলার কৌশল। অস্ত্র হাতে খুন, চাঁদাবাজি করে নগর দাপিয়ে বেড়ালেও ইমনের বেড়ে ওঠা ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামে। তার আসল নাম মোবারক হোসেন ইমন, বাবার নাম মোহাম্মদ মুসা। একসময় গ্রামে ছোটখাটো অপরাধে চড়ানো ইমন আসে নগরে। পরিচয় হয় বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সাথে। যোগ দেয় সেই গ্রুপে। এরপর খুন, চাঁদাবাজিতে হাত পাকিয়ে হয়ে ওঠে সাজ্জাদের বিশ্বস্ত সহযোগী। আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ আর রায়হানের সাথে মিলে হাল ধরে সাজ্জাদ বাহিনীর। 2024 সালের 5 আগস্টের পর বেশি আলোচনায় আসে ইমন। এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী ঢাকাই আকবর আর সরোয়ার বাবলাকে খুনের পর নিজেদের গ্রুপে অবস্থান হয়ে ওঠে আরও শক্ত। ছোট সাজ্জাদ আটক হয়ে কারাগারে গেলে সাজ্জাদ বাহিনীর অধিপতি হয়ে ওঠে ডেভিড ইমন।
টার্গেটেড ব্যক্তিকে খুন কিংবা চাঁদা না পেলে যেখানে সেখানে গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি ডেভিড ইমনের জন্য যেন ডাল ভাত। গেল 2 বছরে শিল্পপতি থেকে ব্যবসায়ী কিংবা পেশাজীবী ইমনের শিকারে পরিণত হয়েছে এমন বহু মানুষ। ইমন আর রায়হান মিলে বড় সাজ্জাদ বাহিনীর হয়ে চাঁদাবাজি চালায় চট্টগ্রামে। তাদের আদায় করা কোটি কোটি টাকা চাঁদার ভাগ যায় বিদেশে সাজ্জাদের কাছে। কয়েক মাস ধরে এতটাই বেপরোয়া হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনীকেও পাত্তা দিচ্ছিল না ডেভিড ইমন। একের পর এক সন্ত্রাসী ঘটনায় তটস্থ করে তোলে সবাইকে। পুলিশ সহ বিভিন্ন সূত্রের তথ্য মতে ইমন প্রায় সময় বিদেশে যাওয়া আসার মাধ্যমে দেখা করে আসে সাজ্জাদের সাথে। সবশেষ কয়েকদিন আগেও বিদেশে দেখা হয় দুজনের। এরপর দেশে এসে পুলিশি তৎপরতার মুখে আবারও পালাচ্ছিল ভারতে, কিন্তু 3 সহযোগী সহ ধরা পড়ে যশোরে। বাড়ি কোথায়? অরিজিন? বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিগাইছি। আমার বাড়ি চট্টগ্রাম। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজারে আব্দুল আজিজ নামে এক হোটেল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে উখিয়ার জালিয়াপালং ইনানির সমুদ্র সৈকতের বেওয়াচ হোটেল সংলগ্ন এলাকায় তার মরদেহ মেলে। পরে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। 8 নম্বর পশ্চিম ক্যাম্পের 29 নম্বর ব্লক থেকে মোহাম্মদ জুবাইর নামে ওই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোরে ঘর থেকে বের হয়ে মসজিদে যাবার পথে তাকে 5 রাউন্ড গুলি করে প্রতিপক্ষরা। নিহত জুবাইর সন্ত্রাসী গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসার সদস্য। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারের জেরে আরেক সন্ত্রাসী গোষ্ঠী আরএসওর সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে 1 মাস পিছিয়ে আগামী 9 সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে শুরু হবে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার চট্টগ্রামের সার্বিক প্রস্তুতি এবং মাঠ পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান, প্রজন্মকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছে সরকার, যাতে থাকবে না মাদক কিশোর গ্যাংয়ের মতো অপরাধ। শিক্ষার্থীদের মাদক কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহতা থেকে দূরে রাখতে এবার শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে 9 সেপ্টেম্বর যার সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা সারা দেশের সব উপজেলায় একযোগে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রস্তুতি দেখতে চট্টগ্রামে আসেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি পরিদর্শন করেন খেলার মাঠ, ঘুরে দেখেন সব প্রস্তুতি। এই সময় তার সাথে ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সারা দেশের 40,231টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে এই প্রতিযোগিতায়, যাতে সম্পৃক্ত হবে প্রায় 1.5 কোটি শিক্ষার্থী। প্রাথমিক পর্ব শেষে 8টি অঞ্চল থেকে মোট 32টি দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। উদ্বোধন ঘিরে চট্টগ্রামে জোরে সোরে চলছে প্রস্তুতি। কিশোর গ্যাং শব্দটা একটা দেশের জন্য, একটা জাতির জন্য খুবই বিব্রতকর এবং লজ্জাজনক একটা শব্দ। এই শব্দ যেন অচিরেই বাংলাদেশের ব্যবহার করতে না হয়, এই জন্য এই সমস্ত উদ্যোগ, যাতে অন্ধকার জগৎ থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে আনতে পারি, সুস্থ জীবনের দিকে আনতে পারি। 33,000 স্টুডেন্ট আমাদের আছে, আমাদের প্রায় 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, 200টার উপর মাদ্রাসা আছে। তো আমরা মনে করি এখানে ইনশাল্লাহ সবাই আসবে, অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে, উদ্যমের সাথে তারা আসবে এবং আমাদের প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টকে সফল করবে। প্রতিযোগিতা ঘিরে অনুষ্ঠিত হয় রোড শো, যেটি নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বইয়ের বাইরের প্রতিভা তুলে ধরার বড় প্ল্যাটফর্ম হবে এই প্রতিযোগিতা। নারী ক্রীড়ার বিরুদ্ধে নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা। 180 মিলিয়ন যে আমাদের জনসংখ্যা রয়েছে, আমরা বিশ্বের দরবারে ক্রীড়ামোদী বানিয়ে আমাদের ন্যায্য হিস্সা আমরা পাবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। প্রতিযোগিতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে 4 ক্যাটাগরিতে মোট 4টি দল চ্যাম্পিয়ন হবে।
ঢাকায় চূড়ান্ত পর্বে যাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ৯ আগস্ট থেকে এই আসর শুরু করার কথা থাকলেও বন্যাসহ নানা কারণে তা 1 মাস পেছানো হয়। সাংবাদিক ভাই বোনেরা আছেন, ইসলাম ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। বর্ষা রাঙামাটির বাঘেছড়িবাসীর কাছে এক আতঙ্কের নাম, কারণ কাঁচালং নদীর নাব্য সংকট আর স্থায়ী বাঁধ না থাকায় বছরের পর বছর বন্যা আর জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে এই এলাকার হাজারো মানুষকে। আকাশে কালো মেঘ দেখলেই বুক কেঁপে ওঠে রাঙামাটি বাগাইছড়ি উপজেলার বারোবিন্দু এলাকার মানুষের। এটি কেবল বৃষ্টির আশঙ্কা নয়, তাদের বসতভিটা আর স্বপ্ন হারানোর ভয়। কাঁচালং নদীর নাব্য সংকট আর টেকসই প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই এখানে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ি ঢলের তীব্র স্রোত মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়, রাস্তাঘাট ছাপিয়ে ঢুকে পড়ে লোকালয়ে। যার বড় উদাহরণ সাম্প্রতিক বন্যা, যাতে সরাসরি পানিবন্দী হয়ে পড়ে উপজেলার প্রায় 30,000 মানুষ। বছরে 2বার 3বার 4বার করে পানি হয়, যার কারণে আমরা খুবই ভুগছি। আমার দোকানটা ছিল এই গাছের সঙ্গে পানি নিচে, এরকম বন্যা, বড় বড় বন্যা এই যাবৎ চিন্তা হলো। সব বেঁচে যায় বলে অনেক নিরীহ মানুষের কষ্ট হয়। এই বার্তা আমার জোরে দরকার, কারণ পাহাড়ি বাঙালির উপকার হবে এই বার্তা যদি জোরে হয়। বেড়িবাঁধের যদি কাঁচালং নদীর 2 সাইডে করা হয় তাহলে আশা করি বাঘেছড়ি বাঁচবে, তুলবান বাঁচবে, এই এলাকা বাঁচবে। তবে দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে এবার মিলেছে আশার বাণী। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণে আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী। বাঁধের ব্যাপারে সবাই ধরছে, আমি বললাম আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ, এই আর কি। বার্তা কিন্তু দ্রুত প্রয়োজন, স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে। দেশের অন্যতম বড় উপজেলা বাগাইছড়িতে প্রায় 2 লাখ মানুষের বসবাস। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন অন্তত 1.5 লাখ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। রাঙ্গামাটির বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে গ্রাহকরা। বিদ্যুৎ সংকট, গ্রাহক সেবায় অনিয়ম সহ বিভিন্ন দাবিতে দুপুরে তারা এই কর্মসূচি পালন করে। গ্রাহকদের অভিযোগ, এসব অনিয়ম দূর করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তার সমাধান নেই। গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ পায় না, অথচ ঠিকই বিল নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রান্সফরমার বিকল হলেও তা মেরামত হয় না। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সব সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি শেষ করে ফিরে যান গ্রাহকরা। আজকে 2 মাস ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ঠিকভাবে মোটর চলে না, পানি নিতে পারে না, পানির অনেক সংকট, খাওয়ার পানি পাই না আমরা। তার হিসাবে টাকা নিয়ে আমাদেরকে যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে নিয়ে আসবে না, উনি এখন লুকায় আছে। আর বলে ট্রান্সমিটার নষ্ট হওয়ার কারণে উনি আমাদের থেকে 80,000 টাকা দাবি করে। অলরেডি 25,000 টাকা নিয়ে নিচ্ছে। 25,000 টাকা নেওয়ার পরে 1 সপ্তাহ ধরে আর অভিযোগ করে না, কিছু করে না, খাগড়াছড়ি বয়ে রয়েছে। ঠাকুরছড়া গ্রিড থেকে ডিগিনালা, আর ডিগিনালা থেকে আমাদের মারিশা, তো একটাই সোর্স, একটা লাইন দিয়ে কিন্তু আমাদের মানে 3টা উপজেলা চলে, যার কারণে হয়তো এখানে বর্ষাকালে একটু বেশি হয়, ইন্টারাপশনটা বেশি হয়। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।